হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৭৪তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। তাহার ভয় ছিল, সাধু বাবা বোধকয় বিদ্রোহ করিবেন, তাই অলক্ষ্যে আসিয়া দ্বারের আড়ালে দাঁড়াইয়া রহিল। পরক্ষণেই ওধারের দরজা দিয়ে বেহারি প্রবেশ করিয়া জোর গলায় কহিল, মা বলে দিলেন আপনারা বাড়ি যান, বাবুর জ্বর বেড়েছে, আজ আর তার নামা চলবে না। থাকো বাবাকে লক্ষ্য করে বলিল, তোমার জিনিসপত্র ঠাকুর নিচে নিবারণের ঘরে পাশের ঘরে রেখে দিতে মা হুকুম দিয়েছেন, তুমি সেইখানেই থাকবে। বাবার উগ্রতা প্রকাশ পাইল না। তিনি শান্তভাবে প্রশ্ন করিলেন, মা কে বেহারি? বেহারি কটুকণ্ঠে জবাব দিল, শেখো যে তোমার দরকার কি ঠাকুর, যা বলছি তাই করো, নিচে যাও। মনে মনে কহিল, কে তা টের পাবে? বিনি পয়সার মদ গাঁজা খেয়ে খড়ম মারা তোমার কাল আমি বার করব। সকলেই হতবুদ্ধির ন্যায় পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করিয়া উঠিবার উপক্রম করিল। কেহই বুঝিতে পারিল না বটে, কিন্তু আদেশ যখন সত্যকার আদেশরূপে অকুণ্ঠিত স্বরে বাহির হইয়া আসে, তা সে যাহারই মুখ দিয়ে আসুক, মানুষ কেমন করিয়া যেন নিশ্চয় অনুভব করিতে পারে, ইহা অগ্রাহ্য করা চলিবে না। বিহারী রান্নাঘরে আসিয়া দেখিল, সাবিত্রী বামুন ঠাকুরকে দিয়া জল দুধ জাল দিবার উদ্যোগ করিতেছিল। কহিল, রাত হয়ে গেল, তোমার তো এখনও পর্যন্ত স্নানাহ্নিক হয়নি মা, সারাদিন গাড়িতে এক ফোঁটা জল পর্যন্ত খাওনি। চলো আগে তোমাকে স্নানের জায়গাটাইগাগুলো দেখিয়ে দিয়ে আসি, ততক্ষণে বাবুর দুধটুকু জাল দেওয়া হয়ে যাবে এখন। বলিয়া সাবিত্রীকে একরকম জোর করিয়াই লইয়া গেল। তাহাকে পাঠাইয়া দিয়া বিহারী বাবুর জন্য তামাক সাজিয়া গুড়গুড়িটি হাতে করিয়া নিঃশব্দে দ্বার ঠেলিয়া বাবুর ঘরে ঢুকিল। সতীশ চুপ করিয়া পড়িয়া রহিল। চোখ মেলিয়া কহিল, কে বেহারি? হ্যাঁ বাবু, তামাক সেজে এনেছি, আয়। সে কোথায় রে? বেহারি কহিল, এখন পর্যন্ত এক ফোঁটা জল মুখে যায়নি, তাই জোর করে চান করতে পাঠিয়ে দিয়ে তবে আসছি বাবু। সতীশ কহিল, বেশ করেছিস, কিন্তু তোকে আমি খুঁজছিলাম বেহারি। বেহারি ব্যস্ত হইয়া কহিল, কেন বাবু, দেহটা এখন কেমন আছে? সতীশ মাথা নাড়িয়া বলিল, ভালো নেই বেহারি, তোকে তাই আমি খুঁজছিলাম। দোরটায় খিল দিয়ে আমার কাছে এসে বস একটু। বেহারি দ্বার রুদ্ধ করিয়া শঙ্কিত চিত্তে প্রভুর কাছে মাসিয়া মেঝের উপর উবু হয়ে বসিল। সতীশ জিজ্ঞাসা করিল, আচ্ছা বেহারি, তুই ফাঁড়া মানিস? বেহারি সবিস্ময়ে কহিল, ফাঁড়া? ফাঁড়া মানি না আবার? পাজিপুথির লেখা কখনো কি মিথ্যে হতে পারে বাবু? সতীশ একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, এবার আমার মস্ত একটা ফাঁড়া আছে বেহারি। বেহারি শিহরিয়া উঠিল, বলিল, না না, অমন কথা বলবেন না বাবু। সতীশ নিজের মনে বার দুই মাথা নাড়িয়া কহিল, আমি টের পেয়েছি বেহারি, এই জ্বরই আমার শেষ জ্বর, এবার আমি আর বাঁচব না। চোখের পলকে বেহারি প্রভুর দুই পা চাপিয়া ধরিয়া বলিয়া উঠিল, ও কথা মুখে আনবেন না বাবু, আপনার সব আপদবালাই নিয়ে আমি যেন মরি, আমার পেরমাই নিয়ে আপনিই বেঁচে থাকুন বাবু, আমরা সবাই তো তাহলে মরে যাব, একটি প্রাণীও বাঁচব না। বলিতে বলিতে বেহারি হু হু করিয়া কাঁদিয়া উঠিল। সতীশ গম্ভীর মুখে বলিল, বাঁচা মরার কথা তো বলা যায় না বেহারি, যদি নাই বাঁচি, তোকে যা জিজ্ঞাসা করব সত্যি কথা বলবি? বিহারী কাঁদিতে কাঁদিতে কহিল, এই আপনার পা ছুঁয়ে দিব্যি করছি বাবু, একটি কথাও মিছে বলবো না, কিছুই লুকোবিনে বল। না বাবু, একটি কথাও গোপন করব না। তখন সতীশ কহিল, আচ্ছা বস গে। বিহারী চোখ মুছিয়া স্বস্থানে ফিরিয়া আসিয়া বলছিলে। যে সতীশ জিজ্ঞাসা করিল, আচ্ছা সাবিত্রীকে কোথায় পেলি বল দেখি? ওই যে বললুম কাশিতে, সেখানে বিপিনবাবুর সঙ্গে তোর দেখা হলো? বিহারী জিভ কাটিয়া ঘৃণাভরে বলিয়া উঠিল, রাম রাম, সে হারামজাদা আমাদের কে যে তার সঙ্গে দেখা হবে বাবু? সতীশ কহিল, কিন্তু তুই যে নিজের চোখে তাকে ওর বিছানায়। বিহারী দুই হাত তুলিয়া সতীশকে কথাটা শেষ করিতেও দিল না। সহসা অত্যন্ত উত্তেজিত হইয়া নিজের গালে মুখে ঠাস ঠাস করিয়া গোটাকতক সশব্দে চর কষাইয়া দিয়া বলিতে লাগিল, তার শাস্তি এই এই এই। তবু না জেনে বলেছিলুম বলেই এখনও 5 জনের কাছে মুখ বার করতে পারছি, না হলে এই জিভটা আমার এতদিনে পচে খসে পড়ত। সতীশ আশ্চর্য হইয়া উঠিয়া বসিয়া কহিল, কি হলো রে তোর? বিহারী লজ্জা পাইয়া তখন স্থির হইয়া বসিয়া একটি একটি করিয়া বলিতে আরম্ভ করিল। এতটুকু বাড়াইল না, এক বিন্দুও গোপন করিল। নিজে যা জানিত, মোক্ষদার কাছে, চক্রবর্তীর কাছে যা শুনিয়াছিল, সাবিত্রীর নিজের মুখ হইতে যাহা কিছু জানিতে পারিয়াছিল, সমস্ত একে একে ব্যক্ত করিয়া কহিল। সতীশ পাথরের মূর্তির মতো স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বিহারীর মুখেও আর কথা রহিল না। বহুক্ষণ পরে সতীশ একটা দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, এতদিন এসব কথা তবে বলিসনি কেন বেহারি? বিহারী কহিল, কতদিন বলবার জন্য আমার যেন বুক ফেটে যেত বাবু, কিন্তু কিছুতেই মুখ ফুটে পারতুম না।
কেন শুনি? আমার সাবিত্রী মায়ের মাথা দিব্যি দিয়ে নিষেধ করেছিল বাবু। সতীশ আবার একটুখানি মৌন থাকিয়া বলিল, আচ্ছা সে যেন হলো বেহারি, কিন্তু সেদিন রাত্রে সাবিত্রী নিজের মুখেই তো বলে গিয়েছিল সে বিপিন ছাড়া কাউকে চায় না, তার সঙ্গেই সে চলে যাচ্ছে। তার কি বল দেখি? বিহারী বলিল, এই কথাটা আমি নিজেও বুঝতে পারিনি বাবু, তবু আমি নিশ্চয় জানি এ মিথ্যে, মিথ্যে, একেবারে ঘোর মিথ্যে। এ যদি মিথ্যে না হয় তো আমার একটা ছেলেও যেন না বাঁচে। মায়ের যাবার সময় কেঁদে বললুম, কেন এ মিথ্যে কলঙ্কের ডালি নিজের মাথায় তুলে নিলে মা? তবু মা আমাকে প্রকাশ করবার হুকুম দিল না, আর নিজেও কাঁদতে কাঁদতে বললেন, বেহারি আমার মাথার দিব্যি রইল বাবা, বাবুকে এসব কথা তুমি বলো না, তিনি আমাকে ঘেন্না করুন আর কখনো মুখ না দেখুন, সেও আমার চেয়ে ভালো, তবু তাকে বলো না যে আমি নিজের পায়ে কুড়ুল মেরে চলে গেলাম। বলিয়া বেহারি সে রাত্রের স্মৃতির বেদনায় ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। কিন্তু প্রভুর চোখ দিয়াও যে হু হু করিয়া জল পড়িতেছিল, বৃদ্ধ ভৃত্য তাহা দেখিতেও পাইল না। অনেকক্ষণ পর সতীশ অলক্ষ্যে অশ্রু মুছিয়া ফেলিয়া বলিল, তুই বুঝতে পারিসনি বেহারি, কিন্তু আমি বুঝেছি কেন সে নিজের পায়ে কুড়ুল মেরেছিল। কিন্তু মিথ্যের তো জয় হয় না বেহারি। বাহির হইতে দ্বারে করাঘাত পড়িল। ও কি দোর বন্ধ করে ঘুমোলে নাকি গো? খিল খুলে দাও। বেহারি প্রভুর মুখের পানে চাহিল এবং প্রভু নিরুত্তরে চোখ বুজিয়া চুপ করিয়া শুইয়া পড়িলেন। বাহির হইতে পুনরায় শব্দ আসিল, দোর খুলে দাও না, হাত পুড়ে গেল যে। বিহারী উঠিয়া কবাট খুলিয়া নীরবে পাশ কাটাইয়া সরিয়া পড়িল। এক বাটি গরম দুধ হাতে সাবিত্রী ঘরে ঢুকিয়া তাড়াতাড়ি সেটা পাশের টিপয়ের উপর নামাইয়া রাখিল। তাহার পরনে ধবধবে গরদের শাড়ি, সদ্য স্নানত সুদীর্ঘ সিক্ত কেশভার পিঠ সরাইয়া নিচে ঝুলিয়া পড়িয়াছে। কয়েকটা চূর্ণ কুন্তল মুখের উপর কপলের উপরে আসিয়া পড়িয়াছে। সতীশ আর চোখে চাহিয়া দেখিল। তাহার হঠাৎ মনে হইল সাবিত্রীকে আজ যেন সেই প্রথম দেখিল, কিন্তু সে সতীশের আর্দ্র চক্ষু পল্লব এই ক্ষীণ দীপালোকে দেখিতে পাইল না। একটুখানি সরিয়া কাছে আসিয়া মুখ টিপিয়া হাসিয়া বলিল, দূরে গিয়ে বসে প্রভুভৃত্যে কী পরামর্শ হচ্ছিল শুনি? বেহায়া আপদটাকে কি করে ফটকের বাহিরে দূর করে দেয়া যায়, এই না? সতীশ সাড়া দিল না। পাছে কথা কহিলে কণ্ঠস্বরে ভিতরের দুর্বলতা ধরা পড়ে, এই ভয়ে চুপ করিয়া রহিল। সাবিত্রী বলিল, ছেলেবেলায় সেই বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার গল্প পড়েছ তো? আমিও দেখতে চাই এক্ষেত্রে ঘণ্টা বাঁধতে কে এগিয়ে আসে, তুমি নিজে না তোমার ওই সাধু জিটি? তবুও সতীশ কথা বলিল না, যেমন চুপ করিয়াছিল তেমনি রহিল। একটা চৌকি টানিয়া লইয়া সাবিত্রী কাছে বসিল, কিন্তু এবার তাহার পরিহাস সরল কণ্ঠস্বর গম্ভীর হইল। কহিল, তামাশা যাক, কাণ্ডটা কি আমাকে বুঝিয়ে দিতে পারো? উপিনদার সঙ্গে ঝগড়া করলে, শেষে কিনা সরোজিনীর সঙ্গে পর্যন্ত ঝগড়া করে চলে এলে, তা না হয় একদিন মিটে যাবে জানি, কিন্তু এ কি হচ্ছে? আমার গা ছুঁয়ে দিব্যি করেছিলে মদ ছোবে না, তা মদ চুলোয় যাক, গাঁজা খেতে ধরেছ, তাও আবার সোজা করে নয়, যত সমস্ত অভাগার দল জুটিয়ে গেরুয়া কাপড় পরে যন্ত্র মন্ত্রের ঢাক পিটে প্রকাশ্যে বুক ফুলিয়ে খাওয়া চলেছে। সাবিত্রীর মুখে সরোজিনীর উল্লেখে সতীশের গা জ্বলিয়া গেল। বেহারি যে কিছুই বলিতে বাকি রাখে নাই তাহা সে বুঝিল। একবার তাহার ঠোঁটে আসিয়া পড়িল, তোমার জন্যই আমার সর্বনাশ, তুমিই আমার শনি। কিন্তু সে কথা চাপিয়া গিয়া শুধু ধীর গম্ভীর গলায় সংক্ষেপে বলিল, বুক ফুলিয়ে মদ গাঁজা খাওয়া কি দোষের? দোষ কি সে তুমি জানো না? না। আচ্ছা, তাও যদি না জানো, এটা তো জানো যে আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলে খাবে না। তুমি আমার কে যে কবে জোর করে দিব্যি করিয়ে নিয়েছো বলে সে একটা মস্ত বাধা? সাবিত্রী কোনো মতে হাসি চাপিয়া মাথা নাড়িয়া বলিল, কেউ নয় আমি, একেবারেই কেউ নয়। সতীশও ঘাড় নাড়িয়া বলিল, না, তবে মদের গ্লাস পিকদানিতে ঢেলে ফেলে এলাচ চিবোতে চিবোতে এসেছিলে কেন? সে শুধু তুমি বকাবকি করবে এই ভয়ে। সাবিত্রী হাসিয়া বলিল, তবু সাবিত্রী কেউ নয়। আচ্ছা, এখন একটু দুধ খেয়ে ঘুমো। বলিয়া উঠিয়া গিয়া দুধের বাটিটা হাতে লইয়া সতীশের সম্মুখে দাঁড়াইল। সতীশ আপত্তি করিল না, উঠিয়া বসিয়া সমস্ত দুধটুকু পান করিয়া শুইয়া পড়িল। সাবিত্রী বাটিটা হাতে করিয়া চলিয়া যাইতেছিল। সতীশ ডাকিয়া জিজ্ঞাসা করিল, তোমার আহ্নিক সারা হয়েছে? সাবিত্রী ফিরিয়া দাঁড়াইয়া বলিল, হ্যাঁ। কী খেলে? এখনও খাইনি, এইবার গিয়ে যা হোক কিছু খাবো। শোবে কোথায়? দেখি ফটকের বাইরে কোথাও একটু জায়গা টায়গা পাওয়া যায় কি না, নইলে গাছতলায়। বলিয়া নিজেই একটু হাসিয়া কহিল, আচ্ছা, কথাগুলো মুখ দিয়ে বার করতেও কি একটু কষ্ট হয় না? ধন্য তুমি। বলিয়া পরম স্নেহে সতীশের কপালের উপর হইতে চুলগুলি হাত দিয়া উপরে তুলিয়া দিতে দিতে তাহার ললাটের তাপ অনুভব করিয়া চমকিয়া উঠিল। বিহারী ঘরে ঢুকিয়াই বলিল, মা, তোমার বিছানাটা।
সাবিত্রী পাশের ঘরটা হাত দিয়ে দেখাইয়া কহিল, এই ঘরটাতে আমার বিছানা হবে বেহারি। বাবুর জ্বরটা কিছু বেশি বোধ হচ্ছে, আমি পাশের ঘরেই শোবো। মাঝের দরজাটা খোলা থাকবে, তোমাকেও আজ এই ঘরের মেঝেতেই শুতে হবে। সতীশকে কহিল, আর রাত জেগো না, একটু ঘুমোবার চেষ্টা করো বলিয়া ধীরে ধীরে দরজাটা বন্ধ করিয়া দিয়া গেল। অল্পকাল পরে সামান্য কিছু আহার করিয়া ফিরিয়া আসিয়া সে পাশের ঘরেই একটা মাদুর বিছাইয়া শুইয়া পড়িল এবং ক্লান্ত চক্ষু দুটি তাহার দেখিতে দেখিতে গভীর নিদ্রায় মুদ্রিত হইয়া গেল। অতি প্রত্যুষেই ঘুম ভাঙিতে সাবিত্রী ধড়ফড় করিয়া উঠিয়া এ ঘরে আসিয়া দেখিল শয্যার উপর সতীশ যাতনায় ছটফট করিতেছে। কপালে হাত দিয়া দেখিল উত্তাপে পুড়িয়া যাইতেছে। তাহার শীতল স্পর্শে সতীশ চোখ মেলিল, দুচক্ষু জবা ফুলের মতো রাঙা। জ্বরের অবস্থা দেখিয়া সাবিত্রী ভয়ে সেই শয্যার উপরেই ধপ করিয়া বসিয়া পড়িল। জিজ্ঞাসা করে তাহার এ ক্ষমতা রহিল না। সতীশ তাহার ডান হাতটা টানিয়া লইয়া নিজের তপ্ত ললাটের উপর চাপিয়া ধরিয়া বলিল, আমি কালকেই টের পেয়েছিলাম। কালই আমি বেহারিকে বলেছি, এই জ্বর আমার শেষ জ্বর, এবার আমি আর বাঁচব না। জ্বরের তীব্র যাতনায় সে এমন করিয়া হাঁপাইয়া হাঁপাইয়া এই কথাগুলি কহিল যে সাবিত্রী তাহাকে সান্ত্বনা দিবে কি। অদম্য কান্নায় তাহার নিজেরই কণ্ঠ রোধ হইয়া গেল এবং সমস্ত রাত্রি নিশ্চিত হইয়া ঘুমাইয়াছে বলিয়া অনুশোচনায় তাহার নিজের মাথাটা ছেঁচিয়া ফেলিতে ইচ্ছা করিতে লাগিল। সতীশ কহিল, আমার একটা সাহস যে তুমি আমার কাছে আছো বলিয়া সে পাশ ফিরিয়া শুইল। আজ সেই তাহার সকলের বড় অবলম্বন। কাল রাত্রে যাহাকে সে অভিমানের স্পর্ধায় বলিয়াছিল, তুমি আমার কে, কিন্তু ক্ষণকালের জন্য সাবিত্রীর এ সাতটুকুও রহিল না যে বেহারিকে ডাকিয়া আনিতে বলে। শুধু সতীশের একটা উচ্ছ্রিষ্ট বাহুর উপর হাত রাখিয়া পাথরের মূর্তির মতো বসিয়া রহিল। ক্ষণেক পরে সতীশ আবার এপাশে ফিরিল, আবার সাবিত্রীর হাতটা টানিয়া লইয়া বুকের উপর চাপিয়া ধরিয়া বলিল, আমিও তো কিছু কিছু ডাক্তারি পড়েছি, আমি নিশ্চয় জানি আমার এ জ্ঞান হয়তো ওবেলা পর্যন্ত থাকবে না, কিন্তু এখনও আমার বেশ হুঁশ আছে। কিন্তু সে জ্ঞান যদি আর আমার ফিরে না আসে তো উপিন্দাকে বলো ওই দেরাজের মধ্যে আমার উইল আছে, সে আমার মুখ দেখবে না জানি, আমার মরণের পরে আমার শেষ ইচ্ছার সে অপমান করবে না। সাবিত্রী সংসারে এক তুমি ছাড়া আর কেউ বোধ হয় তার চেয়ে আমার বেশি আপনার নেই। উইলের উল্লেখ সাবিত্রীতে আত্মহারা করিয়া দিল এবং এতকালের সংযমের বাঁধ আজ তাহার এক মুহূর্তের আবেশে ভাঙিয়া পড়িল। সতীশের বুকের উপর লুটাইয়া পড়িয়া সে একেবারে ছেলে মানুষের মতো কাঁদিয়া উঠিল। বিহারী প্রায় সমস্ত রাত্রি বিনিদ্রিত থাকিয়া ভোরবেলা এটা ঘুমাইয়া পড়িয়াছিল। সে চমকিয়া উঠিয়া বসিয়া হতবুদ্ধির মতো চাহিয়া রহিল। তখন সতীশ দুই হাত দিয়া জোর করিয়া সাবিত্রীর মুখখানি তুলিয়া ধরিয়া ক্ষণকাল একদৃষ্টে চাহিয়া থাকিয়া সেই নির্মিলিত অশ্রু উৎস নিজের অগ্নুতপ্ত শুষ্ক ওষ্ঠাধরের উপর টানিয়া নিঃশব্দে স্থির হইয়া রহিল। তাহার মুখ, তাহার চিবুক, তাহার গলা সাবিত্রীর দুই চক্ষুর অশ্রু প্রবাহে ভাসিয়া যাইতে লাগিল এবং সে প্রবাহ যে তাহার প্রাণাধিকের রোগ উৎপন্ন প্রবল প্রদাহকেও কতখানি ভিজাইয়া শীতল করিল তাহা অন্তর্যামীর অগোচর রহিল না বটে, কিন্তু সংসারে ওই বৃদ্ধ বেহারির বিস্ময়মুগ্ধ বিহল চক্ষু ছাড়া তাহার আর দ্বিতীয় সাক্ষী রহিল না। বাহিরে শরতের স্নিগ্ধ প্রভাত তখন দিনের আলোকে ফুটিয়া উঠিতেছিল। সাবিত্রী আত্মসংবরণ করিয়া উঠিয়া বসিল এবং আঁচলে নিজের চোখ মুছিয়া প্রিয়তমের মুখ হইতে সমস্ত অশ্রুচিহ্ন সযত্নে মুছিয়া লইল। উঠিয়া আসিয়া স্বরের সমস্ত দরজা জানালা খুলিয়া দিতেই স্বর্ণাভ রৌদ্র কিরণে ঘর ভরিয়া গেল। বেহারির চোখ দিয়া তখন ফোঁটা ফোঁটা জল পড়িতেছিল। সাবিত্রী মুখের ভাবটা সামলাইয়া ফেলিয়া শান্ত সহজ কণ্ঠে শুধু কহিল, ভয় কি বেহারি, আমি থাকতে ওর কোনো ভয় নেই, বাবু ভালো হয়ে যাবেন। আমি ততক্ষণ বাবুর কাপড় চোপড় ছাড়িয়ে বিছানা বদলে দিই, তুমি গিয়ে ডাক্তারবাবুকে ডেকে আনোগে বলিয়া রোগশয্যায় পুনরায় ফিরিয়া গেল। ডিসপেন্সারির ডাক্তারবাবু আসিয়া পুঙ্খানুপুঙ্খরূপে সতীশকে পরীক্ষা করিয়া মুখ বিকৃত করিয়া কহিলেন, তাই তো, এ যে নিউমোনিয়ার লক্ষণ দেখি। ভয় নেই, কোনো রোগ এখন
এখনও বাড়তে পারেনি। ভরসা দিয়া সান্ত্বনা দিয়া ডাক্তারবাবু স্বহস্তে ওষুধ প্রস্তুত করিবার জন্য নিচে চলিয়া গেলেন। সতীশ কষ্টে একটুখানি হাসিয়া সাবিত্রীর মুখের পানে চাহিয়া কহিল, ভয় আমি এক তিল করিনে বলিয়া বানিশের তলা হাত দিয়া চাবির গোছা বাহির করিয়া দেখাইয়া কহিল, এটা চিনতে পারো সাবিত্রী? নিজে ইচ্ছা করে একদিন যাকে আঁচলে বেঁধেছিলে, আজ আমি তাকে তোমার আঁচলে বেঁধে দিই বলিয়া সাবিত্রীর অশ্রুসিক্ত আঁচলখানি টানিয়া লইয়া ধীরে ধীরে তাহার চাবির রিংটা বাঁধিয়া দিয়া একটা শান্তির নিঃশ্বাস ফেলিয়া পাশ ফিরিয়া শুইল। সাবিত্রীর প্রতি বেহারির নির্ভরতার অন্ত ছিল না। তাহার কাছে সাহস পাইয়া সে প্রথমটা প্রফুল্ল হইল বটে, কিন্তু সে তো ছেলেমানুষ নহে। দিন কয়েক পরে সেই সাবিত্রীর মুখের চেহারা দেখিয়া মনে মনে ভীত হইয়া উঠিল। সে লক্ষ্য করিয়া স্পষ্ট দেখিতেছিল, এই অসীম কর্মপটুর সহিষ্ণু রমণীর শান্ত মুখের উপর একটা পাণ্ডুর ছায়া ক্রমশ ঘনীভূত হইয়া উঠিয়াছে। 8-10 দিন পরে একদিন সন্ধ্যায় সে সাবিত্রীকে নিভৃতে পাইয়া সহজকণ্ঠে কহিল, মা, এই বুড়োকে ভুলিয়ে কি হবে? তোমার ওই কচি বুকে যা সহ্য হবে তা এই বুড়ো হাড়ে হাড়ে কি সইবে না মা? তার চেয়ে আমাকে সব কথা খুলে বলো, আমি দেখি যদি কিছু উপায় করতে পারি। সাবিত্রী একটুখানি স্থির থাকিয়া বলিল, তোমাকে এখনো বলিনি বেহারি, কিন্তু তোমার নাম করে উপিনবাবুকে আজ সকালে আমি চিঠি লিখে দিয়েছি। 2 দিন অপেক্ষা করে দেখি, যদি তিনি না আসেন তোমাকে নিজে একবার তার কাছে যেতে হবে বেহারি। বেহারি উৎকণ্ঠিত হইয়া উঠিল, আমাকে না বলে এ কাজ কেন করলে মা? কেন বেহারি, তিনি কি আসবেন না? বেহারি মাথা নাড়িয়া আস্তে আস্তে বলিল, তিনি আসতেও পারেন, কিন্তু আমাকে কেন একবার জানালে না মা? কেন বেহারি? বেহারি সংকোচে চুপ করিয়া রহিল। কথাটা বলা দরকার, কিন্তু এই অত্যন্ত অপমানকর বাক্যটা তাহার মুখ দিয়া সহসে বাহির হইতে চাহিল না। সাবিত্রী কহিল, এ সময়ে তার আসা যে নিতান্ত দরকার বেহারি। বেহারি বহু কষ্টে সংকোচ কাটাইয়া বলিয়া উঠিল, সে তো জানি মা, কিন্তু তুমি কাছে না থাকলে পৃথিবীর সমস্ত লোক বাবুর বিছানা ঘিরে থাকলেও তো তাকে বাঁচাতে পারা যাবে না। সে কথা কেন ভেবে দেখনি মা? সাবিত্রী কহিল, ভেবেছি বেহারি, আমি বাড়ির যেখানে হোক লুকিয়ে থেকে আমার কাজ করতে পারবো, কিন্তু উপিনবাবু না এলেই নয়। তাছাড়া আমি মেয়ে মানুষ, এ বিপদে কতটুকু ভালো মন্দই বা বুঝি। না বেহারি, তিনি আসুন। বেহারি ঘাড় নাড়িতে নাড়িতে কহিল, উপিনবাবুর কথা জানি নে মা, কিন্তু বাবুর কথা জানি। নির্বোধ বটে, কিন্তু এই 60 বৎসর ধরে সংসারটা তো দেখছি, কটা পুরুষ মানুষ তোমার চেয়ে ভালো মন্দ বেশি বোঝে মা? তা সে যাই হোক, তুমি কাজ থেকে সরে গেলে এ যাত্রা বাবুকে যে ফেরাতে পারবো না, এ কথা আমি তোমার পা ছুঁয়ে পর্যন্ত দিব্যি করে বলতে পারি। এমন কাজ করো না মা, তুমি আমার বাবুকে ছেড়ে আর কোথাও পালিয়ে থেকো না। একথা বেহারির যে সাবিত্রী যে কম জানিত তাহা নহে, কিন্তু চুপ করিয়া রহিল। তাহাকে হাতের কাছে না পাইলে সতীশের ব্যাকুলতা যে কতখানি বাড়িবে সে সতীশই জানে, কিন্তু এই নিদারুণ রোগশয্যায় সতীশকে চোখের আড়াল করিয়া সাবিত্রী আপনি কি বাঁচিবে কি করিয়া? তাহার প্রতি উপেন্দ্রর ঘৃণা তাহার অবিদিত ছিল না। তিনি আসিলে তাহাকে আত্মগোপন করিতেই হইবে, তাহাতে লেশমাত্র সংশয় নাই। সমস্তই সে মনে মনে আলোচনা করিয়া দেখিয়াছিল, কিন্তু যাহার জন্য এতদিন এত দুঃখ সহিয়াছে তাহার জন্য এ দুঃখও সহিবে, এই মনে করিয়াই সে উপেন্দ্রকে পীড়ার সমস্ত বিবরণ খুলিয়া লিখিয়া আসিবার জন্য অনুরোধ করিয়াছিল। সাবিত্রী দৃঢ়কণ্ঠে কহিল, না বেহারি, সে হতে দিতে পারব না। তিনি পরশুর মধ্যে না এসে পড়লে তোমাকে নিজে গিয়ে তাকে আনতে হবে। বেহারি ম্লান মুখেই কহিল, এ কথা কেন বলছো মা? আমি চাকর, আমাকে যা হুকুম করবে তাই আমাকে করতে হবে, কিন্তু আমিও তো মানুষ। তোমার চোরের মতো লুকিয়ে থাকা যদি কোনোদিন সয়ে উঠতে না পারি মা, আমাকে গাল দিতে পারবে না, তা কিন্তু আগে থেকে বলে দিচ্ছি বলিয়া ক্ষুণ্ণ চিত্তে চলিয়া গেল। কিন্তু সাবিত্রীর সে চিঠি উপেন্দ্রর হাতে পড়িল না। পিতা ও মহেশ্বরীর পুনঃ পুনঃ অনুরোধে সে মাসখানেক পূর্বে নিজের সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে ও জল হাওয়া বদলাইতে পুরী যাইতে বাধ্য হইয়াছিল। এখানে কাহারও সহিত পরিচয় ছিল না বলিয়া প্রথম রাত্রে তাহাকে একখানা ছোট রকম হোটেলে আশ্রয় লইতে হইয়াছিল। ইচ্ছা ছিল, ছাড় খাতির যত্নের অবধি রাখিলেন না, আলাদা ঘরে বিছানা করিয়া দিলেন, এমনকি যতদিন খুশি
সে এখানে থাকিলেও যত্নের ত্রুটি হইবে না ভরসা দিলেন। সকালে একজন প্রৌঢ়াগোছের স্ত্রীলোক ঘর ঝাড় দিতে আসিয়া উপেন্দ্রকে বারবার নিরীক্ষণ করিয়া অবশেষে ঝাঁটাটা ফেলিয়া গড় হইয়া প্রণাম করিয়া কহিল, বাবুর কি কোনো ব্যারাম হয়েছিল? বড্ড রোগা দেখছি যে। সে চেহারা নেই, সে বর্ণ নেই। উপেন্দ্র বিস্ময়াপন্ন হইয়া জিজ্ঞাসা করিল, তুমি আমাকে চেনো নাকি? স্ত্রীলোকটি কহিল, আমি যে মোক্ষদা বাবু, আপনাকে চিনি নে? উপেন্দ্রর মনে পড়িল সেই মোক্ষদা যে বহুকাল পূর্বে সতীশের বাড়িতে চাকরি করিত। কহিল, তুমি এখানে চাকরি করো বুঝি? মোক্ষদা সলজ্জভাবে কহিল, না, হ্যাঁ, তা একরকম চাকরি করা বই কি। মুখুজ্জে মশাই বললে, আর কলকাতায় পড়ে থাকা কেন, বরং চলো কোনো তীর্থস্থানে গিয়ে থাকি গে। যা হোক, একটা হোটেলে টোটেলে করে। উপেন্দ্র বাধা দিয়া কহিলেন, তা হোটেল চলছে ভালো? তাহার বিরক্তি মোক্ষদার দৃষ্টি এড়াইল না। কহিল, অমনি চলে যাচ্ছে। তা বাবু, এই বয়সে আমার চাকরি করতেই বা হবে কেন? আর মুখুজ্জেরই বা ছায়া মারাতে হবে কেন? মেয়েটাকে ধরতে গেলে আমিই তো একরকম মানুষ করলুম। মাসি বলে ডাকত, সত্যিকারের মাসির মতোই তাকে বুকে করে রেখেছিলুম। এ না, কে জানে। সাবি বললে, মাসি, এসব করব না, আমি চাকরি করে মাসি বঞ্জির পেট চালাবো, তাই সই। বাবুদের মেসের বাসায় চাকরি করে দিলুম। বাবুরা ঝি বলে ভাবত না, বাড়ির গিন্নি বলে মানত। না যাবে সে, না আজ আমাকে এসব করতে হবে। কিন্তু যাই বলো বাবু, আমি সত্য কথা বলবো, আমাদের ছোটবাবু হতেই তো আজ আমার এত দুঃখ। উপেন্দ্র উৎসুক হইয়া প্রশ্ন করিলেন, ছোটবাবুকে আমাদের সতীশ? মোক্ষদা ঘাড় নাড়িয়া কহিল, হাঁ, ছুরি কি চোখেই না ছোটবাবুকে দেখলে, তার জন্য সর্বস্ব ত্যাগ করলে, আর তাই ছোটবাবুকেই কি ধরাছোঁয়া দিলে, তাও দিলে না। বিপিনবাবু লক্ষপতি জমিদার, আমার বাসায় রাত নেই দিন নেই হাঁটাহাঁটি কাঁদাকাঁদি করে পায়ের তলা খইয়ে ফেললে। সোনা রূপা জড়োয়া গয়নায় 10,000 টাকা ধরে দিতে চাইলে, কিন্তু ছুরি তো তার মুখ পর্যন্ত দেখলে না। কি মেয়ের তেজ বাবা! 10,000 টাকার মায়া যেন খোলামকুচির মতো পা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের ঘরদুয়ার জিনিসপত্র পর্যন্ত ফেলে রেখে এক কাপড়ে বেরিয়ে গিয়ে চেতলার কোনো এক বামুনের ঘরে 6 মাস চাকরি করে খেটে খেটে হাড় পাঁজরা সার করে শেষে কোথায় যে চলে গেল মা দুর্গাই জানেন। হতভাগী বেঁচে আছে না মরে গেছে বলিয়া মোক্ষদা পূর্বস্মৃতির আবেগে আঁচল দিয়া চোখ মুছিল। উপেন্দ্র চুপ করিয়া চাহিয়া রহিলেন। মোক্ষদা চোখ মুছিয়া কাঁদো কাঁদো গলায় জিজ্ঞাসা করিল, হ্যাঁ বাবু, ছোটবাবু এখন কোথায়? একবার দেখা পেলে জিজ্ঞাসা করি, তার খোঁজটোজ কিছু জানেন কি না? উপেন্দ্র মৃদুস্বরে কহিলেন, সতীশ যে এখন ঠিক কোথায় তা আমিও জানি নে, শুনেছি তাদের দেশের বাড়িতে আছে। আচ্ছা, এই সাবিত্রী মেয়েটি কে মোক্ষদা? মোক্ষদা এক মুহূর্তেই প্রজ্বলিত হইয়া উঠিয়া বলিল, কে? কুলীন বামুনের মেয়ে বাবু, আসল কুলীনের মেয়ে। বাচ্চা 9 বছর বয়সে বিধবা হয়ে ঘরেই থাকে। এই মুখ পোড়া মিনছে বিয়ে করব, রাজরানী করে বলে ভুলিয়ে বের করে নিয়ে এসে শেষে হাঁড়ির হাল করে ফেলে পালালো। আমি যাই তাই মুখ দেখি, নইলে বামুন নয় ও চামার। চামারের হাতের জল খেতে আছে তো ওর নেই। উপেন্দ্র বুঝিতে না পারিয়া কহিলেন, কার কথা বলছো মোক্ষদা? মোক্ষদা উদ্যতভাবে বলিল, এই পোড়ামুখ ভুবন মুখুজ্জে, নইলে এমন চামার ত্রিসংসারে আর কে আছে? তুই বড় ভগ্নিপতি, তোর এই কাজ, হ্যাঁ? উপেন্দ্র অত্যন্ত আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, এই হোটেল যার তিনি? মোক্ষদা কহিল, হাঁ বাবু, এই লক্ষ্মী ছাড়া হাবাতে মিনছে। অতঃপর অনুপস্থিত মুখুজ্জকে সম্বোধন করিয়া কহিতে লাগিল, কিন্তু কি করতে পারলি তার? অকুলে ভাসিয়ে দিলি। তাছাড়া কোনোদিন তার গা ছুঁতে পারলি কি? নিয়ে এসে আজ নয় কাল করে মাসখানেক কাটিয়ে যেদিন বললি বিয়ে হবে না, সেই দিনই মুখে লাথি মেরে দূর করে দিলে। মেয়ে মানুষ অল্প বুদ্ধি মেয়ে, তবু
কি আর কখনো তার ঘরের চৌকাঠ মারাতে পারলি? এ তো আর মুখই নয় যে দুটো সোহাগের কথা বলে ভুলবি। সে সাবিত্রী, সে 10,000 টাকার জড়োয়া গয়নায় লাথি মেরে চলে যায় সে। উপেন্দ্র অনেকক্ষণ মৌন থাকিয়া কহিলেন, তোমাদের মুখুজ্য মশাইকে একবার ডাকতে পারো, দুটো কথা জিজ্ঞাসা করব। মোক্ষদা কহিল, মিনসে বাজারে গেছে। একটুখানি থামিয়া পুনরায় বলিল, মাঝে একদিন রাস্তায় চক্রবর্তী ঠাকুরের সঙ্গে দেখা। ঠাকুর বললে আর কাঁদে। মাকে আমরা সবাই ভালোবাসত, যেমন রূপ তেমনি গুণ তেমনি দয়াময়া কিনা? উপেন্দ্র জিজ্ঞাসা করিল, চক্রবর্তী ঠাকুরকে? মোক্ষদা বলিল, তিনি বাবুদের মেসের বাসায় রাঁধত কিনা সব কথাই জানত। বেহারির মুখে সমস্ত শুনে আমাকে বললেন, চেতলার বামুনবাড়ি থেকে ব্যারাম হয়ে মা আমার ছুটি চাইলে। তা আচ্ছা বাবু, বামুন মাত্রেই কি এত নিষ্ঠুর? সে স্বচ্ছন্দে বললে, তোমার ওষুধের দেনা হয়েছে 7 টাকা, দিয়ে তবে যাও। টাকা কটি শোধবার জন্য সাবিত্রী সতীশবাবুর বাসায় সারা পথ হেঁটে আসে। তা ছোটোবাবুর একদিকে মেজাজটা খুব উঁচু কিনা? টাকা কড়ি চাইলে তা যতই হোক কখনো না বলেন না তো। কিন্তু এমনই পোড়া অদেষ্ট যে সেই রাতেই বাবুর কোনো এক মুখপোড়া বন্ধু পরিবার নিয়ে এসে হাজির। সমস্ত দিনের পর চানটি করে বাছা সেই ঘরে উঠেছে, অমনি তারা এসে পড়লেন। বন্ধু মানুষ, এসেছিস রাতটা থাক তা নয়, রাগ করে পরিবারের হাত ধরে ফরফর করে বেরিয়ে গেলেন। ছোটবাবু তো অবাক, কিন্তু স্বামী আমার বড় অভিমানী মেয়ে, তার কি এ অপমান সয়? জলগ্রহণ না করে বাছা সেই যে বেরিয়ে গেল, আর তো তার কোনো খোঁজ পাওয়া গেল না। উপেন্দ্র স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। তাহার সেই রাত্রের নিষ্ঠুর ইতিহাস চোখের উপর উজ্জ্বল হইয়া ফুটিয়া উঠিল, এবং বারবার মনে হইতে লাগিল, মোক্ষদার কাহিনী যদি অর্ধেকও সত্য হয়, তাহা হইলে যাহার নামটাকে পর্যন্ত সে ঘৃণা করিয়া আসিতেছে, সে কি আশ্চর্য নারী। মোক্ষদা নিজের কাজে চলিয়া গেল, কিন্তু উপেন্দ্র সেইখানে নিস্পন্দের ন্যায় বসিয়া রহিল। 6 মাস পূর্বেও সে এ সকল কথা কানেও তুলিত না। যাহা অসৎ, যাহা মিথ্যা, লেশ মাত্রও কলঙ্কের বাষ্পে কুলসিত, তাহা চিরদিনই তাহার কাছে বিষবৎ ত্যায্য। যে সতীশকে ত্যাগ করিতে পারিয়াছে, আজ মোক্ষদার কথায় তাহারই চোখের পাতা ভারী এবং দৃষ্টি ঝাপসা হইয়া আসিল। তাহার মর্মরের মতো শুভ্র হৃদয় পাথরের মতো কঠিন ছিল। তবে কেন যে আজ অজ্ঞাত নারীর কলঙ্কিত প্রণয় বেদনার কাহিনী সেই অকলঙ্ক শুভ্রতায় ছায়াপাত করিল, তাহা ভাবিয়া দেখিলে দেখা যাইত, এ দুর্বলতা এতদিন সেই পাষাণ তলেই চাপা ছিল। শুধু সুরবালা যখন তাহার অর্ধেক শক্তি হরণ করিয়া চলিয়া গেল, তখন সুযোগ পাইয়া ইহাই প্রচণ্ড উৎসের মতো তাহার পাষাণবক্ষ বিদীর্ণ করিয়া বাহির হইয়া আসিয়াছে। সুরবালা যে তাহাকে কতখানি শক্তিহীন করিয়া গিয়াছে জানিতে পারিলে উপেন্দ্র আজ ভয় পাইত, কিন্তু সেদিকে তাহার লক্ষ্য ছিল না। সে শুধু শূন্য দৃষ্টি লইয়া সম্মুখের দিকে চাহিয়া বসিয়া রহিল, এবং কোনো অজানা সাবিত্রীর ভালোবাসার ইতিহাস তার সুরবালার শেষ মুহূর্তেই সেই অনির্বচনীয় করুণ চোখ দুটির মতো তাহার চোখের উপর চোখ পাতিয়া স্থির হইয়া রহিল। তাহার চমক ভাঙিল ভুবন মুখুজ্জের কণ্ঠস্বরে। লোকটা সাড়া দিয়া ঘরে ঢুকিয়া বলিল, বাবু, আমাকে কি ডেকেছিলেন? উপেন্দ্র কহিল, বসো। তুমি সাবিত্রীকে চেনো? মুখুজ্জে মাথা হেঁট করিয়া বলিল, আজ্ঞে চিনি। তার সম্বন্ধে যা জানো আমাকে বলতে পারবে? আজ্ঞে পারব বলিয়া এই নির্লজ্জ লোকটা তাহার গভীর অপরাধের ইতিহাস একে একে ব্যক্ত করিয়া শেষে কহিল, আমি ভদ্রলোকের ছেলে বাবু, কিন্তু আগে যদি তাকে চিনতে পারতুম, এ পথে পা দিয়ে আজ বিদেশে হোটেলের রাঁধুনি বামুনের কাজ করে দিন কাটাতে হতো না। শুধু আমার এই স্বস্তি যে তার দেহে প্রাণ থাকতে কেউ তাকে নষ্ট করতে পারবে না। উপেন্দ্র প্রশ্ন করিল, তাতে তোমার স্বস্তিটা কি? মুখুজ্জে কহিল, তবু পরকালে জবাব দিতে পারব সে নষ্ট হয়ে যায়নি। তাহাকে বিদায় দিয়া উপেন্দ্র তেমনি অসরের মতোই বসিয়া রহিল। শুধু তাহার মন তাহাকে অবিশ্রাম এই বলিয়া বিধিতে লাগিল, ভালো করো নাই উপেন, ভালো করো নাই। যে নিরুপায় নারী এত বড় প্রলোভন অনায়াসে জয় করিয়া চলিয়া যাইতে পারে, তাহাকে অপমান করার তোমার অধিকার ছিল না। সেই দিন অপরাহ্নে উপেন্দ্র ভুবন মুখুজ্জের আশ্রয় ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া গেল,
কিন্তু কিছুতেই সমুদ্রের জলবায়ু তাহাকে খাড়া করিতে পারিল না। বেলা যতই পড়িয়া আসিতে থাকে, চোখ মুখ জ্বালা করিয়া জ্বর আসে, এবং প্রতিদিনান্ত যে তাহাকে তিল তিল করিয়া তাহার পরলোকবাসিনী স্বামীহারা সুরবালার কাছেই অগ্রসর করিয়া দিতেছে, ইহাই যেন সে অন্তরের মধ্যে স্পষ্ট অনুভব করিতে থাকে। এইভাবে সমুদ্র তটের এই নির্জন বাসে ইহকালের মেয়াদ যখন প্রতিদিন ফুরাইয়া আসিতে লাগিল, এমনই এক সকালের ডাকে বেহারির পত্র বাড়ির ঠিকানা হইতে পুনঃ প্রেরিত হইয়া উপেন্দ্রর হাতে আসিয়া পৌঁছিল। যাহাকে মনে পড়িলেই তাহার বুকে সুচ ফুটিয়াছে, তাহার সেই চিরদিনের বন্ধুকে অপমান করিয়া ত্যাগ করার দুঃখ যে তাহার অন্তরে অহরহ কত বড় হইয়া উঠিতেছিল, সে শুধু অন্তর্যামেই দেখিতেছিলেন। কিন্তু আজ যখন তাহারই কঠিন পীড়ার সংবাদ বহন করিয়া বেহারির পত্র চিকিৎসা ও শুশ্রূষার অভাব নিবেদন করিল, তখন অনেক দিনের পরে উপেন্দ্র শুষ্ক ওষ্ঠাধরে হাসি দেখা দিল। সে বেচারা জানে না, যাহার দিনগুলো পর্যন্ত গণনায় আসিয়া ঠেকিয়াছে, তাহারই হাতে সে আর একজনের সেবার গুরুভার ন্যস্ত করিয়াতে চাহিয়াছে। ও তবু উপেন্দ্র সেই দিনই তল্পিতল্পা বাঁধিয়া পুরী ত্যাগ করিলেন। জ্যোতিষ হাইকোর্ট হইতে ফিরিয়া বাড়িতে পা দিয়াই দেখিতে পাইল, সম্মুখের বারান্দায় দুখানা আরাম চৌকির উপর শশাঙ্ক ও সরোজিনী মুখোমুখি বসিয়া গল্প করিতেছে। শশাঙ্ক উঠিয়া দাঁড়াইয়া সহাস্যে জবাবদিহি করিল, আজ কাজকর্ম একটু সকাল সকাল শেষ হয়ে গেল, ভাবলুম এইখান থেকেই চা খেয়ে একসঙ্গে ক্লাবে যাব। বেশ বেশ বলিয়া জ্যোতিষ একটুখানি হাসি গোপন করিয়া বাড়ির মধ্যে চলিয়া গেল। সরোজিনী দাদার সঙ্গে সঙ্গে আসিবার উপক্রম করিতেই জ্যোতিষ ফিরিয়া দাঁড়াইয়া কৃত্রিম ভর্ৎসনা সুরে কহিল, অতিথিকে একলা ফেলে এ তোর কী বুদ্ধি বলতো সরোজিনী আরক্ত মুখে পুনরায় চৌকির উপর বসিয়া পড়িল। ভগিনীর এই লজ্জাটুকু জ্যোতিষের চোখে পড়িতে বাকি রহিল না। জননীর আদেশে তাহাকে আদালত হইতে ফিরিয়া কাপড় ছাড়িয়া হাত মুখ ধুইয়া তবে জলযোগ করিতে হইত। মায়ের সহিত দেখা হইতেই কহিল, শশাঙ্ক এসেছেন, আজ খাবার বাইরে পাঠিয়ে দাও মা। মা বলিলেন, আচ্ছা। বাইরে সরি আছে বুঝি? জ্যোতিষ ঘাড় নাড়িয়া জানাইল, আছে। একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, আচ্ছা মা, এমন মানুষ কোথায় আছে জানো, যার শরীরে দোষ নেই, শুধুই গুণ? প্রশ্নটাকে জগত্তারিণী প্রসন্ন চিত্তে গ্রহণ করিলেন না। কহিলেন, কেন? তোরা যখন তখন আমাকে ও কথা বলিস জ্যোতিষ, আমি তো অনেকবার বলেছি, আর আমার আপত্তি নেই। তোরা ভালো বুঝিস তো ওর হাতেই শরীকে দে না। জ্যোতিষ কহিল, দোষ ছাড়া মানুষ নেই মা, কিন্তু আমি অনেক রকম করে ভেবে দেখেছি, সরোজিনী অসুখী হবে না। তাছাড়া ও বড় হয়েছে, ওর অমতেও কাজ করা যায় না। বলিয়াই দেখিতে পাইল সরোজিনী আসিয়া ধীরে ধীরে দাদার পিঠ ঘেঁষিয়া দাঁড়াইল। মা ভাড়ার ঘরের দরজার ভিতর হইতে কথা কহিতেছেন, সুতরাং তিনি কন্যার আগমন টের পাইলেন না। জ্যোতিষের কথার উত্তরে বিরক্তিপূর্ণ স্বরে বলিলেন, এ কথা তো আমি কোনোদিন বলিনে জ্যোতিষ, ওই ধাড়ি মেয়ের বিয়ে তার অমতেই দেওয়া হোক। আমার যা স্বাদ ছিল, সে যখন তোরা দুই ভাই বোন মিলে ঘুচিয়ে দিলি, তখনই কি মেয়ের মন ভাব আমি বুঝিনি বাছা? আমি সব বুঝি, বুঝেই তো মুখ বুজে আছি। এখন আমাকে মিথ্যে খোঁটা দেওয়া জ্যোতিষ, বলিয়া তিনি জলখাবার সাজাইতে বসিলেন। সংকোচে লজ্জায় সরোজিনী মাটির সঙ্গে মিশিয়া গেল। মা কিন্তু তাহার কিছুই জানিলেন না। জ্যোতিষ জবাব দিবার পূর্বেই তিনি নিজের কথার অনুবৃত্তিস্বরূপে পুনরায় বলিতে লাগিলেন, যাকে পেলে তোমার বোন খুশি হবেন তাকেই দাও গে বাছা। আমার মতো আর বারবার জানতে হবে না। আমার মত আছে, তোমাদের বলে দিলাম। ভগিনীর নিরতিশয় সংকোচে জ্যোতিষ নিজেও অত্যন্ত সংকোচ করিতেছিল, তবুও জোর করিয়া একটু হাসিয়া বলিল, কিন্তু মতটা প্রসন্ন মনে দেওয়া চাই মা। জগত্তারিণী কহিলেন, প্রসন্ন মনেই দিচ্ছি বাছা, প্রসন্ন মনেই দিচ্ছি, আমাকে আর বিরক্ত করো না তোমরা। জ্যোতিষ একটুখানি চুপ করিয়া ভাবিয়া দেখিল, ব্যাপারটা যদি এতটাই গড়াইল, তবে মায়ের বিরক্তি সত্ত্বেও আজই একটা মীমাংসা করিয়া লওয়া উচিত। কারণ তাদের ক্লাবে লাইব্রেরিতে এ কথাটা আজকাল প্রায়ই আলোচিত হইতেছে, অথচ ঠিক কী হইবে তাহাও বোঝা যাইতেছে না।
বাড়িতেও কথাটা প্রায়ই উঠে বটে, কিন্তু এমনই করিয়াই থামিয়া যায়, অগ্রসর হইতে পারে না। শশাঙ্ককেও এইরূপ অনিশ্চিতের মধ্যে দীর্ঘকাল ফেলিয়া রাখা যায় না। সুতরাং বরকন্যার সুনিশ্চিত কামনার বিরুদ্ধে জননীর স্পষ্ট অনিচ্ছা জ্যোতিষ মাথায় পাতিয়া লইয়াই যা হোক একটা কিছু এক্ষুনি স্থির করিয়া ফেলিবার জন্য কহিল, তাহলে আমি মনে করছি মা, 2-4 জন বন্ধুবান্ধবদের সামনে পরশু রবিবারেই কথাটা পাকা হয়ে যাক, কি বলো? মা বলিলেন, ভালোই তো। সরোজিনী ধীরে ধীরে তাহার ঘরে চলিয়া গেল। রবিবারের সকালে জ্যোতিষের বসিবার ঘরটা বন্ধুবান্ধবে পরিপূর্ণ হইয়া উঠিতেছিল। নবদম্পতির বিবাহ সম্বন্ধে পাকা কথা হইবার পরে এইখানেই মধ্যাহ্নভোজেরও একটা আয়োজন করা হয়েছিল। আজ শশাঙ্কর বেশভূষাতেই শুধু যে বিশেষ একটু পরিপাট্য লক্ষিত হইতেছিল তাহা নহে, তাহার মুখ চোখেও আজ এমন একটু শ্রী ফুটিতেছিল তাহাকে সুন্দর দেখাইতেছিল। কয়েকটি মহিলা উপস্থিত ছিলেন, কিন্তু উপস্থিত ছিল না শুধু সরোজিনী। বেহারাকে দিয়া ডাকাইবার পরে জ্যোতিষ নিজে গিয়া তাহার ঘরের দ্বারে করাঘাত করিয়া সত্বর তৈরি হবার জন্য অনুরোধ করিয়া আসিয়াছিল। অন্য কোনো দিন হইলে তাহার এই আচরণ অপরাধ বলিয়া গণ্য হইতে পারিত, কিন্তু মার্জনা পাইবার অধিকার আছে বলিয়া সস্নেহ কৌতুক অতিথিরা জ্যোতিষকেই শুধু তাড়া দিচ্ছিলেন মাত্র। তারপরে অনেক ডাকাডাকিতে বেলা 10টার কাছাকাছি সরোজিনী যখন উপস্থিত হইল, তখন তাহার চেহারা দেখিয়া উপস্থিত সকলেই বিস্ময়াপন্ন হইলেন। তাহার মুখ পাণ্ডুর, চোখের নিচে কালি পড়িয়াছে, যেন সারা রাত্রি সে এতটুকু ঘুমায় নাই। জ্যোতিষ নির্বাক হইয়া শুধু ভগিনীর মুখের প্রতি চাহিয়া বসিয়া রহিল। আকৃতি দেখিয়া সে যেন হতবুদ্ধি হইয়া গেল, কিন্তু ইহার অপেক্ষাও শতগুণ বড় বিস্ময় যে মুহূর্তকাল পরেই অদৃষ্টে ছিল তাহা সে জানিত না। সেই প্রচণ্ড বিস্ময় যেন উপেন্দ্রর অতীতের ছায়া লইয়া সম্মুখের পর্দা সরাইয়া ঘরে প্রবেশ করিল। জ্যোতিষ চমকায়া উঠিল, বলিল, এ কি, উপিন নাকি? সরোজিনী কহিল, উপিনবাবু? বস্তুত দিনের বেলা না হইলে তাহাকে বোধহয় ইহারা চিনিতেই পারিত না। সহসা নিজের চক্ষুকেই যেন বিশ্বাস হয় না, যেন ভাবা যায় না মানুষের দেহ এমন করিয়া পরিবর্তিত হইতে পারে। উপেন্দ্র একটা চৌকির উপর বসিয়া পড়িয়া কহিল, শরীরটা তেমন ভালো নেই, পুরী থেকে আসছি, আজ ব্যাপার কি? সরোজিনী উঠিয়া আসিয়া উপেন্দ্রর হাতটা নিজের হাতের মধ্যে লইয়া মুখ পানে চাহিয়া কহিল, কি অসুখ হয়েছে উপেনবাবু? বলিতেই তাহার 2 চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। উপেন্দ্র তাহার বিবর্ণ ওষ্ঠ প্রান্তে হাসি টানিয়া কহিল, অসুখ তো একটা নয় বোন। উপেন্দ্র আজ এই প্রথম সরোজিনীকে ভগিনী সম্বোধন করিল। সরোজিনী তাড়াতাড়ি চোখের জল মুছিয়া ফেলিয়া কহিল, চলুন, ও ঘরে গিয়ে বসি, বলিয়া তাহার হাত ধরিয়া টানিয়া লইয়া এই জনাকীর্ণ কক্ষ হইতে ধীরে ধীরে বাহির হইয়া গেল, এবং সঙ্গে সঙ্গেই এ ঘরের সমস্ত আনন্দ উৎসব একেবারে যেন নিভিয়া গেল। জ্যোতিষ আসিয়া যখন সরোজিনীকে কহিল, উপিন ততক্ষণ বিশ্রাম করুক, তুমি একবার ও ঘরে এসো, সরোজিনী তখন ঘাড় নাড়িয়া শুধু সংক্ষেপে বলিল, আজ থাক দাদা। জ্যোতিষ হতবুদ্ধি হইয়া কহিল, থাকবে কি রকম? সরোজিনী তেমনি মাথা নাড়িয়া বলিল, না, আজ থাক। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।